অনেক সময় কিন্তু হয়তো মাঝে মধ্যে এটা হয় যে রেকর্ডিং করতে ভুলে যাচ্ছি। ধরিত্রী সম্মেলন, খেয়াল করবে। এই ধরিত্রী সম্মেলন থেকে তোমরা দেখবে যে প্রায়ই পরীক্ষাতে প্রশ্ন আসে, প্রায়ই পরীক্ষাতে প্রশ্ন আসে এই ধরিত্রী সম্মেলন থেকে। তো এই ধরিত্রী সম্মেলন খেয়াল করবে যে এখন পর্যন্ত তিনটা ধরিত্রী সম্মেলন হয়েছে। তাহলে আমরা বলবো প্রথম ধরিত্রী সম্মেলন। প্রথম ধরিত্রী সম্মেলন হয় 1900 কত সালে? 92 সালে। কোথায়? রিও ডি জেনে রিওতে। প্রথম ধরিত্রী সম্মেলন হয় 1992 সালে রিও ডি জেনেরিও। দ্বিতীয় ধরিত্রী সম্মেলন, ব্র্যাকেটে লিখবো আমরা রিও+10। অর্থাৎ প্রথম ধরিত্রী সম্মেলনের 10 বছর পরে এই সম্মেলনটা হয়েছিল, যে কারণে এটার আরেকটা নাম কি, এটার আরেকটা নাম হচ্ছে রিও+10। রিও+10 মানে দ্বিতীয় ধরিত্রী সম্মেলন হয় কত সালে? 2002 সালে। কোথায়? দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে। তাহলে তৃতীয় ধরিত্রী সম্মেলন, এই তৃতীয় ধরিত্রী সম্মেলন এটা হচ্ছে রিও+20। রিও+20 হয়েছিল কত সালে? 2012 সালে। কোথায় হয়েছিল? রিও ডি জেনেরিওতে হয়েছিল। রিও ডি জেনেরিওতে হয়েছিল। লেখা শেষ? জি স্যার, লেখা শেষ স্যার। তারপর কি বলতো, তোমাদের প্রিপারেশন কেমন স্যার আলহামদুলিল্লাহ চলতেছে স্যার। চলতেছে? জি স্যার। স্যার আন্তর্জাতিকে তো 5 নাম্বার বাড়ায় দিছে স্যার, তাহলে সেক্ষেত্রে কি স্যার আমাদের পড়াশোনার স্ট্র্যাটেজিটা স্যার কিরকম হবে? ওরা কি কোথায় 5 নম্বর বাড়াইছে এটা তো আর ক্লিয়ারিফাই করে নাই, করছে? না স্যার, ওরকম কোনো ইয়া তো দেয় না নাই স্যার, স্যার, ওভাবে বলে মানবন্টন নাই তো স্যার। দেয় নাই। ডিটেলস আচ্ছা, মানবন্টন তো দেয় নাই স্যার। অর্থাৎ ডিটেল যে মানবন্ধন সেটা কিন্তু দেয়নি। যদি ডিটেলস মানবন্ধন না দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ধরে নাও দিল না, তাহলে আমাদের কয়টা অধ্যায় দিয়েছে? 5টা অধ্যায়। 5টা অধ্যায় আগের নাম্বার ছিল কত? 4, তাই না? একটা করে একটা অধ্যায়তে কত ছিল? 4। তাহলে এখন কয়টা হবে যদি না দেয়? সেটা বলছি। যদি না দেয় তাহলে 4-এর জায়গায় কত হবে? 5। তাহলে হয়ে গেল, দেখো আরেকটা কি, 5টা অধ্যায় তো। তাহলে আমরা দেখো বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূরাজনীতি, এখানে আছে 4, তাহলে হয়ে যাবে কত? 5। দ্বিতীয় অধ্যায় কি? আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, আছে কত? 4, হয়ে যাবে 5। আর তৃতীয় অধ্যায় আছে কি? বিশ্বে চলমান ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ, আছে কত? 4, হয়ে যাবে কত? 5। চতুর্থ অধ্যায়ের নাম কি? আন্তর্জাতিক সংগঠন সমূহ ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, সেখানে হয়ে যাবে কত? 5। লাস্ট কি আছে? আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি, আমরা যেটা পড়ছি সেইটা। এখন তোমাকে একটু খেয়াল করতে হবে যে পিএসসি আবার কি করতে পারে, আবার যেটা করতে পারে সিলেবাসটা রিভাইজ করতে পারে। অর্থাৎ যেখানে নাম্বার বাড়লো, যেখানে নাম্বার কমলো, সেটা হয়তোবা তারা 4-এর জায়গায় 5 করে দিতে পারে, কিংবা এখানে নতুন কোন টপিক অ্যাড করে দিয়ে সেটার জন্য 5 নাম্বার তারা কি করে দিতে পারে। হয়তো ধরে নাও 5টা অধ্যায় আছে, এই 5টা অধ্যায় থেকে আরেকটা অধ্যায় বাড়িয়ে দিয়ে তখন তারা কি করে দিল, তখন তারা দেখা যাচ্ছে করে দিল সেটাতে 5 নাম্বার করে, 5 নাম্বার করে দিল। এটা হতে পারে। এটা আসলে নাম্বার বাড়ালেও যদি আমাদের টপিক না বাড়ায়, তাহলে নাম্বার 4 থাকতেও যা পড়তে হবে, 5 থাকতেও সে কি পড়া পড়তে হবে, কোনো পার্থক্য নাই। স্যার তোমরা সবচেয়ে কি কথা ঝামেলা বুঝতে মনে পারছো? হবে। জি স্যার, সবচেয়ে ঝামেলা মনে হবে হবে স্যার বাংলা, বাংলা আর ইংরেজিতে স্যার। ওটাতে তো পাস করে কমাইছে স্যার। এখন গ্রামার কত হবে, লিটারেচার কত হবে, এটা নিয়ে তো বিশাল কনফিউশনে আছি স্যার। হুম, হুম, হুম। স্যার যেটা মানে হইতে পারে ওই যে সিভিল সার্ভিসের ইতিহাস, এটা স্যার ইন্ট্রোডিউস করছে মনে হয় ওই ওটা ইন্ট্রোডিউস 48 না, বা ওইটা 49। ইন্ট্রোডিউস আমরা দেখেছি শুধুমাত্র 2টা বিসিএস এ দেখেছি, ঠিক না?
তিনটা বিসিএস এ দেখেছি আমরা, যার মধ্যে একটা হচ্ছে 39, একটা হচ্ছে 42, আর একটা হচ্ছে 48। এই যে তিনটা স্পেশাল বিসিএস হয়েছে, সেই স্পেশাল বিসিএস এ এখানে বিশ্বের বিভিন্ন দেশের, বিশেষ করে দক্ষিণ এশিয়ার যে বিভিন্ন দেশগুলো আছে, বাংলাদেশ বলো, ভারত বলো, পাকিস্তান বলো, নেপাল, ভুটান, এই শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, এই যে দেশগুলো আছে, এই দেশগুলো সিভিল সার্ভিসের যে ইতিহাস, সেটা উপরে কিছু প্রশ্ন আমরা দেখতে পেয়েছি হয়েছে, বা সেটার উপর নম্বর মডেল ছিল। ক্লিয়ার? এটা শুধুমাত্র আমরা দেখেছি বিসিএস বা স্পেশাল যে বিসিএস, সেই বিসিএস গুলোকে আমরা দেখতে পেয়েছি, বাট সেটা হয়তো অ্যাড করেও দিতে পারে 50-এর সাথে, কিংবা নাও করতে পারে, অন্য কোনো টপিকও অ্যাড করে দিতে পারে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। স্যার পিএসসি হঠাৎ করে এমন আনসার্টেন হয়ে গেছে, বুঝতে পারতেছি না কিছুই স্যার। কি আর বলবো, পিএসসির কথা বলার কিছু নাই। এবার স্যার আসো। খাতা যে কিভাবে দেখছে সৃষ্টিকর্তা জানে স্যার, মানে খাতা কনসেপ্ট যারা দেখছে, ওদের চেহারা দেখলে তো মনে হচ্ছে ওরা অপরিপক্ক। কনসেপচুয়াল রিসেন্টলি পার্টটা কঠিন হয়েছিল, কিন্তু স্যার আমার ইম্পেরিক্যাল আর প্রবলেম সলভিং ভালো হয়েছিল স্যার। তো তারপরেও স্যার ফেল আসলো। আমি আগে আরে স্যার, ভাই, তারপর স্যার আর কি বলবো স্যার, মানে কপালের দোষ দেওয়া স্যার আর কিছু নেই। ইংরেজি প্রশ্ন তো খুবই ইজি আসছিল স্যার, মানে ভাই আমি sim- তোমাদেরকে একটা ছোট্ট পরামর্শ দিই বড় ভাই হিসেবে, হ্যাঁ। বিসিএসই জি স্যার। একমাত্র লক্ষ্য, এইটা রেখো না। আমরা অনেকেই যে কাজটা করি, সেই কাজটা হচ্ছে যে, যেমন তুমি যদি আমার কথা যদি বল, আমার কথা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, আমার প্রথম বিসিএস হচ্ছে 28, 28 বিসিএস আমি প্রথমে দিই, এবং 28 বিসিএস থেকে আমি ক্লাস নিই। তো 28 বিসিএস এ এ যাবৎকালে সবচেয়ে কঠিন প্রশ্ন হয়েছিল প্রিলিমিনারি, যেখানে 100-র মধ্যে আমরা মনে হয় এরকম যে 41 না 42 পেয়ে টিকেছিলাম। 28 আমি ভাইবা দিলাম, রিটেন দিলাম, ভাইবা দিলাম, চাকরি আমার হইলো না, নন ক্যাডারে থাকলো, নন ক্যাডারে থাকলো। এখন আমাদের সময় নন ক্যাডারে খুব কম নিয়োগ হতো, হয়তোবা নন ক্যাডারে 5,000 রাখতো, এখান থেকে 150 জন 200 জন নিয়োগ হতো, সেখানে আমি নিয়োগ পাই নাই। এরপরে আমার ছিল 29 বিসিএস, 29 বিসিএস এও ভাইবা দিলাম, একই রেজাল্ট, নন ক্যাডার। এরপরে আমি 30 বিসিএস এ প্রিলি ফেল করলাম, 31 বিসিএস দিলাম, 31 বিসিএস দিয়ে আমি সেটা ভাইবা দিলাম, সেখানে নন ক্যাডার। দেন 32 হলে স্পেশাল, 33 দিলাম, 33 প্রিলি পাস করলাম, রিটেন আমি আর দিই নাই, কারণ আমার ভিতরে হতাশা জন্ম দিল। অথচ শুরুতে আমার ভিতরে যে আহ, চিন্তা ছিল, যে চেতনা ছিল, সেটা কি ছিল? যে চিন্তা যে চিন্তা চেতনা ছিল, সেটা কি? সেটা হলো যে, যে বিসিএস এ পুলিশ ক্যাডারে চাকরি হইলে করব, পুলিশ ক্যাডারে চাকরি না হইলে চাকরি করব না। কথা বুঝো। সেইখান থেকে প্রত্যাশা কমতে কমতে 31 বিসিএস এ যখন ভাইবা দিলাম, তখন মনে হলো যে আমার এটা ক্যাডার হইলেই হয়, এমনকি নন ক্যাডার হইলেই। সো আমাদের মধ্যে অনেকের ভিতরে একটা চিন্তা ভাবনায় থাকে যে বিসিএস এ চাকরি হইলে করব, না হইলে করব না। এমনকি কিছু সিলেক্টিভ ক্যাডার তারা সিলেক্ট করে রাখে, যে এই ক্যাডার গুলোতে হইলে আমি চাকরি করবো, নাহলে করবো না। এবং এই চিন্তা চেতনা যারা করে, তারা বেসিক্যালি অন্য কোনো চাকরির পরীক্ষা দেয়, ধরো ব্যাংকে পরীক্ষা দেয় না, অন্যান্য ধরে নাও প্রাইমারিতে পরীক্ষা দেয় না, অন্যান্য নন ক্যাডার গুলোতে পরীক্ষা দেয় না, হ্যাঁ, বিভিন্ন আর্থিক বা লিজিং যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে পরীক্ষা দেয় না। যে কারণে একটা সময় এসে তাদের আর কিছুই হয় না। যেমন আমি, তো আমি 3টা বিসিএস এর ভাইবা দিয়েছি, কিন্তু আমার কিন্তু চাকরি হয়নি। তো আলটিমেটলি আমি কি করলাম, তখন এই যে ক্লাস নেওয়ার যে প্রফেশনটা, সেই প্রফেশনটাই আমি চালিয়ে গেলাম। কিন্তু একটা সময় চিন্তা করতে থাকলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি শুধুমাত্র কি কোচিং এ ক্লাস নেওয়ার জন্য, মানে এই চিন্তা আমাকে আঁকড়ে ধরলো। দেন বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে থাকি, প্রথমে সাইপ্রুসে, দেন সাইপ্রুস ভেঙে গিয়ে অ্যাচিভমেন্ট দেওয়া হলো, অ্যাচিভমেন্টে ছিলাম 6 মাস। দেন সেখান থেকে বের হয়ে গিয়ে 2 মাস মতো 3 মাস মতো বেকার ছিলাম।
দেন ওরাকালে 1 বছর মতো কাজ করলাম, দেন ওদিতিতে আসলাম। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে কোচিং জগৎটা আসলে খুব বেশি ভালনারেবল, এবং বর্তমান পাবলিক সার্ভিস কমিশন যেভাবে আগাচ্ছে, এভাবে যদি আগাতে থাকে এবং এই ধারা যদি অব্যাহত যদি রাখে, তাহলে যেটা ঘটবে সেটা হলো যে কোচিং এর যে মানে বিজনেস, এই বিজনেসটা একটা সময় মার খেয়ে যাবে। এবং সবকিছু চিন্তা ভাবনা করে আমি আসলে একটা বিজনেস স্টার্ট করেছি, যেটা আলহামদুলিল্লাহ এই বিজনেস থেকে যা আসতেছে এবং আমি ক্লাস নিয়ে যতটুকু ইনকাম করি তা দিয়ে কোনোভাবে আমার এখন দিন চলে যাচ্ছে। আমার মূল টার্গেট হচ্ছে আমার এখন বিজনেসটাকে ডেভেলপ করা, বিজনেসটাকে এস্টাবলিশ। তাই তোমাদেরকে আমি বলি যে শুধুমাত্র বিসিএস নিয়ে পড়ে থাকো না, বিসিএস এর পাশাপাশি অন্যান্য জবেও তোমরা ট্রাই করবে। সবার আগে তোমাকে এনশিওর করতে হবে ভাত মাছ। এই ভাত মাছ এনশিওর করার পর দেন তুমি বিরিয়ানি খুঁজতে পারো বা অন্যান্য দামি খাবার খুঁজতে পারো। তো সবার আগে তুমি একটি চাকরি এনশিওর, তোমার পায়ের তলার মাটি কি হোক, শক্ত হোক। যদি তোমার একটা চাকরি থাকে এবং সেখানে তোমার যেটা একটা রিল্যাক্স টাইম থাকে, সেই টাইমে পড়ালেখা করেও তুমি কিন্তু ভালো করতে পারবে। দেখো, অনলাইনে আমি কিন্তু একটু প্রচার বিমুখ মানুষ। কত স্টুডেন্ট মানে যারাই ক্যাডার হচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে, আমি সবার আগে যেটা করি সেটা হলো যে ওদের ইসে ঢুকি যে ওর সাথে আমার কখনো কনভারসেশন হয়েছে। তো আমি যখন ওর মেসেজে যখন যাই, তখন দেখি যে না আসলে আমার স্টুডেন্ট, তখন আমি একটা কনগ্রাচুলেট করে আমি বিদায়। তো আমি অন্যদের মতো বলি না যে আমার অমুক ক্লাসে অমুক স্টুডেন্ট ক্লাস করেছে, এই ক্যাডার হয়েছে, সে আমার স্টুডেন্ট। হ্যাঁ, কারণ হচ্ছে ক্যাডার হওয়ার পর অনেক শিক্ষার্থী এটা অপছন্দ করে, সে যে কোচিং করেছে এটা স্বীকার করতে সে কিন্তু একটু হলেও তার ভিতরে একটু মানে দেখা যায়, যে কারণে আমি এই জিনিসগুলো করি। আজকে একটা ছেলে যার নাম হচ্ছে রাফি জামিল নয়ন, রাফি জামিল নয়ন, এই রাফি জামিল নয়ন আমার অনলাইন ব্যাচে ক্লাস করতো। হ্যাঁ, কিছুদিন আগে বললো যে স্যার আমার ঘি লাগবে আর সরিষার তেল লাগবে আমার আম্মার জন্য। অ্যাড্রেস দিল, পাঠিয়ে দিলাম। এবং আমি বললাম কি অবস্থা তোমার, তুমি কোথায় চাকরি করে? বলে স্যার আমি শিল্প মন্ত্রণালয়ে চাকরি করি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ট্রেডমার্ক। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ট্রেডমার্ক, ট্রেডমার্ক তোমরা বুঝো কিনা? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ট্রেডমার্ক দেখো, অনেক পণ্যের মাথায় দেখবা যে নামের মাথায়, কোম্পানির নামের মাথায় এরকম টিএম লেখা থাকে, ট্রেডমার্ক। ট্রেডমার্ক আমাদের পড়তে হবে রিটেনে। ট্রেডমার্ক বলতে বোঝাবে এমন প্রতীক, এমন চিহ্ন যা একটি পণ্যের পরিচয় বহন করে। ট্রেডমার্ক বলতে বোঝাবে এমন প্রতীক, এমন চিহ্ন যা সেই পণ্যের পরিচয় কি করে, সেই পণ্যের পরিচয় প্রকাশ করে। যেমন আমি যদি বলি, এখানে খেয়াল করো, আমরা এই ফোনে একটা সাইন দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, অ্যাপেলের। অ্যাপেলের, অ্যাপেলের সাইন নাকি কামড়ানো অ্যাপেলের সাইন? কামরানো অ্যাপেলের সেন্সার। আমরা হিসেবে তো এটা বিখ্যাত হয়েছে। তাহলে এইটা দেখে দেখো এখানে কি কোনো নাম আছে? নাই। না স্যার। কিন্তু এই কামড়ানো আপেল দেখে তুমি কি বলতেছো এটা আইফোন, তাই নয় কি? জি স্যার। এই কামড়ানো আপেলটাই হচ্ছে ট্রেডমার্ক। এই কামড়ানো আপেলটাই কি, কথা বলো, ট্রেডমার্ক। হ্যাঁ, ট্রেডমার্ক স্যার। তাহলে এটা তো শিল্প মন্ত্রণালয়ের অধীনে ট্রেডমার্কের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছে। ও আমাকে বললো স্যার আপনার কোম্পানির কি ট্রেডমার্ক করেছে? আমি যে না এখনো করি না, আমি অন্যান্য কাজগুলো করতেছি। বলে স্যার আপনি একদিন আসেন আমার এখানে, লাঞ্চ করেন আমার সাথে, এবং আপনার ট্রেডমার্কের কাজটা আমি নিজেই করে দিব। হ্যাঁ, কোনো ধরনের কোনো ঘুষ টুস কিচ্ছু লাগবে না, যেহেতু আপনি আমার স্যার। আমি এগুলো খাই না, কিন্তু এই সকল জায়গা তো আর ভালো না, সকল জায়গা ভালো না, এখানে মানুষ অনেক হয়রানির শিকার হয়। আপনি আসেন, আমি করে দিব। আজকে ও আমাকে আবার ফোন করছে, ফোন করে বলছে যে স্যার আপনার তো আশা করা ছিল, আপনি আসলেন না, এবং আপনার বলে যে আমার আর একটা সুখবর আছে স্যার। আমি তো তখন ভাবলাম যে হয়তো বা বিয়ে করছে কিংবা কোনো সন্তান হয়েছে, সন্তানের বাবা হয়েছে আর কি। বলে স্যার আমার 45তম বিসিএস এ কাস্টমস ক্যাডার হয়ে গেছে। মানে এগুলো হচ্ছে দেখো একটা শিক্ষা, মানে ও কিন্তু লেগেছিল, বাট ও কিন্তু দেখো মানে
সহকারী পরিচালক এই ট্রেডমার্কে চাকরি করার পর ও কিন্তু থেমেছিল না, ও কিন্তু ট্রাকে ছিল। তার মানে ওর যদি কাস্টম কাটারের চাকরি নাও হতো, তো ওই চাকরিতে চলে যেত কিনা জীবন? চলে যেত জি স্যার। স্যার। অবশ্যই চলে যেত। তো আমি তোমাদেরকে বড় ভাই হিসেবে বলবো, নট অ্যাজ এ টিচার, বড় ভাই হিসেবে বলবো, কারণ শিক্ষার্থীদেরকে আমি অলওয়েজ ছোট ভাই বোন মনে করি। তোমাদেরকে বলবো যে বিসিএস এর পাশাপাশি অন্যান্য চাকরি তোমরা কি করবে, অন্যান্য চাকরি তোমরা ট্রাই করবে, এই ভুলগুলো কিন্তু করবে না। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নেক্সট। এবার আসি, এবার আমরা আরেকটি সংগঠন পড়বো, যে সংগঠনটি পরিবেশ নিয়ে কাজ করে, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে, যার নাম হচ্ছে CVF। তার নাম কি? তার নাম হচ্ছে CVF, বা ক্লাইমেট ভালনারেবল ফোরাম। CVF বা ক্লাইমেট ভালনারেবল ফোরাম। দেখো, ভালনারেবল বাংলা হচ্ছে ভঙ্গুর। ভালনারেবল ভালনারেবল বাংলা হচ্ছে নড়চড়ে অবস্থা, শোচনীয় অবস্থা। তাহলে ক্লাইমেট ভালনারেবল, ক্লাইমেট ভালনারেবল বলতে কি বোঝানো হচ্ছে? জলবায়ু পরিবর্তনের ফলে যে রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি ভালনারেবল, তাদের একটি ফোরামের নাম CVF। দেখবে, আমরা জানি দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের অন্যতম ভালনারেবল দেশের নাম কি? মালদ্বীপ। এই মালদ্বীপের উদ্যোগে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ইস্যুতে জোরালো ভূমিকা রাখার জন্য মালদ্বীপের উদ্যোগে 2009 সালে যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়, সেই সংগঠনের নাম কি? সেই সংগঠনের নাম হচ্ছে CVF বা ক্লাইমেট ভালনারেবল ফোরাম, যারা জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিশ্বব্যাপী বিশ্বের বিভিন্ন মিটিং গুলোতে তারা জোরালো ভূমিকা রেখে থাকে, যাতে করে কার্বন নিঃসরণ কমানো যায়, যাতে করে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতি মোকাবেলায় তারা বিশ্বের উন্নত দেশগুলোর কাছ থেকে আর্থিক অনুদান পেতে পারে। তাহলে আমরা বলবো গঠনের গঠনের উদ্যোক্তা কোন দেশ? গঠনের উদ্যোক্তা মালদ্বীপ। প্রতিষ্ঠা 2009 সালে। সদস্য 74টি। সদস্য কয়টি? সদস্য হচ্ছে 74টি। এগুলো কিন্তু বর্তমান সদস্যের কথা বলছি। হ্যাঁ, আমরা ক্লাসে কি মাত্র 2 জন আছি আজকে? না স্যার, 7 জন 7 জন। স্যার। কয়জন আছি? 7 জন স্যার। ওকে। প্রতিষ্ঠাকালীন সদস্য, প্রতিষ্ঠাকালীন প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান মালদ্বীপস। একটা দেশকে চেয়ারম্যানশিপ দেয়া হয়, কেন একটা দেশকে চেয়ারম্যানশিপ দেয়া হয়? সেটা হলো যে সরকার প্রধানের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় তার পরিবর্তন ঘটে যেতে পারে, কিন্তু দেশের আর কত পরিবর্তন ঘটে, যে কারণে চেয়ারম্যানশিপ দেয়া হয় একটা দেশকে, এবং ওই দেশকে যে সরকার প্রধান রিপ্রেজেন্ট করে তিনি হয়ে যান চেয়ারম্যান। তাহলে ধরে নাও যে 2 দিন পর পর যদি ওই দেশের সরকার প্রধান পদে পরিবর্তন আসে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। কারণ কি? কারণ যিনি সরকার প্রধান তিনি চেয়ারম্যান হিসেবে কি করবে? দায়িত্ব পালন করবে। বর্তমান চেয়ারম্যান বারবাডোস, বর্তমান চেয়ারম্যান যিনি, তার নাম কি? তার নাম হচ্ছে, ওই দেশের নাম কি? ওই দেশের নাম হচ্ছে বারবাডোস। লেখা শেষ? জি স্যার, লেখা শেষ স্যার। জি স্যার, শেষ। এইবার আসে, এইবার আসে, কেন
এখান থেকে আমাদের আরেকটি সংগঠন করতে হবে, যা হচ্ছে যার পূর্ণরূপ হচ্ছে ভালনারেবল 20। V20 যার পূর্ব নাম হচ্ছে ভালনারেবল 20। এবার আসি, তাহলে দেখো তো, জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতি মোকাবেলার জন্য অর্থ লাগবে কিনা, কথা বলতে হবে। জি স্যার। অর্থ, জি এখন স্যার। ধরে নাও যে বন্যাতে বাংলাদেশের কি হলো, প্রচুর পরিমাণে আর্থিক ক্ষয়ক্ষতি হয়ে গেল, ফসলের ক্ষয়ক্ষতি হয়ে গেল, তাহলে বাংলাদেশ আর্থিকভাবে শোচনীয় হয়ে পড়লো কিনা, কথা বল। জি স্যার। তাহলে আর্থিকভাবে যে শোচনীয় হয়ে পড়লো বাংলাদেশ, এই জন্য কি বাংলাদেশ দায়ী? না স্যার, বাংলাদেশ দায়ী না স্যার। কে দায়ী? চীন দায়ী। পরিবেশ স্যার। কে দায়ী? ইউএসএ দায়ী। কে দায়ী? ইন্ডিয়া দায়ী। কে দায়ী? জাপান দায়ী। কে দায়ী? রাশিয়া দায়ী, তাই না? কে দায়ী? জি স্যার। জার্মানি দায়ী। অর্থাৎ এই শিল্পোন্নত দেশগুলো সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে থাকে। তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশের ভারসাম্য দিনে দিনে নষ্ট হচ্ছে, যার ফলে এই প্রাকৃতিক বিপর্যয় গুলো ঘটছে। তাহলে এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী আসলে বাংলাদেশ না। বাংলাদেশ তো কার্বন নিঃসরণ খুব কম পরিমাণ করে, বাংলাদেশ তো শিল্প প্রধান দেশ না, বাংলাদেশ কি কৃষি প্রধান দেশ। তো অর্থনীতি কৃষির উপর দাঁড়িয়ে আছে। তো এই দেশগুলো দেখো কি, এই দেশগুলো সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে থাকে। তাহলে এই যে জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতিটা হলো বাংলাদেশে, এই ক্ষতিটা কিন্তু বাংলাদেশ নিজের অর্থ খরচ করে ক্ষতি কিন্তু পুষিয়ে নিতে পারবে। তাহলে অনুদানটা দিবে কারা? এরা। তাহলে এদের কাছ থেকে অনুদান কিভাবে পাওয়া যায়, সে কৌশলটা কি হবে, এই লক্ষ্যে সিবিএফভুক্ত দেশগুলো অর্থমন্ত্রীদের নিয়ে অর্থমন্ত্রীদের নিয়ে 2015 সালে যে সংগঠন গড়ে উঠলো, তারই নাম কি? V20। তার মানে এটা হচ্ছে ভালনারেবল দেশগুলোর সরকার প্রধানদের ফোরাম, সিবিএ। আর এই ক্লাইমেট ভালনারেবল দেশগুলোর অর্থমন্ত্রীদের ফোরামের নাম কি? V20 বা ভালনারেবল 20। তারা কি করবে? তারা ইকোনমিক পলিসি গ্রহণ করবে, অর্থনৈতিক কূটনীতি গ্রহণ করবে, ক্লাইমেট ডিপ্লোমেসি গ্রহণ করবে, যার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ফলে যে দেশগুলো সবচেয়ে বেশি দায়ী জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতি মোকাবেলায়, যে আর্থিক ফান্ড গুলো বা তহবিল গুলো গঠন হচ্ছে, সেখান থেকে কিভাবে তারা অর্থ সংগ্রহ করতে পারে, সেই লক্ষ্যে তারা পলিসি মেকিং করবে। এই জন্যই 2015 সালে যে সংগঠন প্রতিষ্ঠিত হলো, তার নাম কি? তার নাম হচ্ছে V20। তাহলে প্রতিষ্ঠা 2015 সালে। সদস্য কতটি হবে? ওই যে এখানে যেটা সেটা 74। সদস্য হচ্ছে 74। বর্তমান চেয়ারম্যান কে হবে? বারবাডোজের অর্থমন্ত্রী। বারবাডোজের বারবাডোজের অর্থমন্ত্রী। দেখা শেষ? জি স্যার, লেখা শেষ স্যার। জি স্যার। ওকে, এবার আসো। এবার আমরা এই জলবায়ু পরিবর্তন ইস্যুতে, এর ভিতরে আমরা দেখতে পাই যে দিবস থেকে কিন্তু একটা প্রশ্ন আসে। দিবস, এই যে দিবস থেকে যে প্রশ্ন আসে, এই বই যদি আমরা খুলি তাহলে আমরা প্রচুর পরিমাণে দিবস দেখতে পাই। যে দিবস থেকে, এত দিবস মনে রাখা আসলে আমাদের জন্য সম্ভব না। তাই প্রায়ই আমরা দেখতে পাই দিবস থেকে একটা প্রশ্ন আসে। তাহলে আমরা যেটা করব সেটা হলো সিলেক্টিভ কিছু দিবস আমরা লিখে নিব আজকের ক্লাসে। কারণ বই খুললে 200, 250, 300, 400, 500, কোনটা চকলেট দিবস, কোনটা স্ত্রীকে প্রশংসা করার দিবস, কোনটা টেডি বিয়ার ডে, কোনটা হাগ ডে, কোনটা কিস ডে, কোনটা প্রপোজ ডে, কোনটা বিশ্ব ডিম দিবস, বিশ্ব হাত ধোয়া দিবস, বিশ্ব টয়লেট দিবস, এগুলো হাবি জাবি জিনিস দিয়ে কি করা আছে? ভরে রাখা হয়েছে। তো আমরা এই হাবি জাবি যে জিনিসগুলো আছে, সেই হাবি জাবি জিনিসগুলো আমরা পড়বো না। আমরা যেটা করব, আমরা খুবই সিলেক্টিভ এবং প্রয়োজনীয় যে দিবসগুলো আছে, সেই দিবসগুলো আমরা একদম
সিরিয়ালে কি করব, সিরিয়ালে আমরা লিখে দিব। আমরা একটু অপেক্ষা করব। যেহেতু আমি এটা সিরিয়ালে তোমাদেরকে পড়াবো, সেহেতু আমি এটা সিরিয়ালে একটু বের করে নিই। হ্যাঁ, সিরিয়ালে একটু বের করে নিই। তবে আমি মোটামুটি এটা একটু দেখেই পড়াবো, তোমাদের একটু বলে নিচ্ছে আগে। তাহলে আমরা শিরোনাম দিয়ে দিব, পরিবেশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসসমূহ। পরিবেশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসসমূহ, ওকে, আমরা লিখতে থাকবো এটা। তার আগে আমি একটু পানি খেয়ে ডিনার করেছি কিন্তু পানি খাই। তোমার রাতের খাবার কয়টায় খাও? স্যার আমি আপনার কোচিং শুরু করার আগে খেয়ে নেই স্যার, 7:30টার পর থেকে। 7:30। গুড, আমিও ওই কাজ করি, লক্ষ্য রাখো। বিশ্ব জলাভূমি দিবস। গতকাল আমরা পড়েছিলাম জলাভূমি বা ওয়েটল্যান্ড কি। জলাভূমি দিবস 2 ফেব্রুয়ারি। আচ্ছা, এর আগে আমরা আরেকটা লিখে নিই, বিশ্ব ব্রেইল দিবস। ব্রেইলটা হচ্ছে অন্ধদের লেখা পড়া বা লিখন পদ্ধতি, যেটাকে কি বলে ব্রেইল। এই ব্রেইল দিবস হচ্ছে 4 জানুয়ারি। এরপর বিশ্ব জলাভূমি দিবস 2 ফেব্রুয়ারি। এরপর সুন্দরবন দিবস 14 ফেব্রুয়ারি। সুন্দরবন দিবস 14 ফেব্রুয়ারি। উফ, এরপর আছে বিশ্ব বন্যপ্রাণী দিবস। বিশ্ব বন্যপ্রাণী দিবস 3 মার্চ। 3 মার্চ না 4 মার্চ? 3 মার্চ। এরপর বিশ্ব নারী দিবস কত, 8 মার্চ পালিত হয়। হ্যাঁ, কত সাল থেকে বলতে পারবে? 1910 থেকে বিশ্ব। এরপরে কমনওয়েলথ দিবস মার্চ মাসের 2য় সোমবার। এরপর বিশ্ব বর্ণ বৈষম্য বিলোপ দিবস 21 মার্চ। আচ্ছা, আমরা আগে প্রিলিমিনারি ক্লাসগুলো সাম্প্রতিক ইস্যু বাদ দিয়ে শেষ করে দিই, কি বলো তোমরা? জি স্যার। জি স্যার। ইলেকশনের পরে পরীক্ষা কবে হয় স্যার, আসলে এটা ঠিক নাই স্যার। সেই অনুযায়ী সাম্প্রতিক দিয়েন স্যার। না, আমাদের পরীক্ষা তো 31 জানুয়ারি। প্রিলিমিনারি স্যার পরীক্ষা সমস্যা, যদি কোনো সমস্যা বা ইয়া লাগে স্যার, এটা বাংলাদেশের পার্সপেক্টিভে তো বলা যায় না স্যার। তখন হয়তো হ্যাঁ, স্যার ডেটটা এদিক আমার ওদিক হতে কাছে পারে। কেন জানি মনে হচ্ছে 50 BCS, 50 BCS একটা অনিশ্চিত, মানে অনিশ্চিত BCS, আমার কাছে তাই মনে হচ্ছে। হুম। স্যার 31শে জানুয়ারি কি আদৌ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে?
পেয়েছে, যা বলতেছে তাই করতেছে, তো হতে পারে। গাদ্দারামি করতেছে স্যার অনেক। মানে 31 তারিখ নিয়ে তো আমাদের পড়তে হবে। ওর 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 ঘাড় মালিশ করতে হবে নবাবী হাটের সরিষার তেল দিয়ে। বিশ্ব বিশ্ব আবহাওয়া দিবস 23 মার্চ। আচ্ছা, এইটার আগে আমরা, হ্যাঁ 23 মার্চ, এরপর বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। বিশ্ব ধরিত্রী দিবস 22 এপ্রিল। 22 এপ্রিল। লেখা হইলে বলিও যে লেখা শেষ। স্যার শেষ স্যার। বিশ্ব শ্রমিক বা মে দিবস 1 মে। 1 মে। রেড ক্রস দিবস 8 মে। বিশ্ব জীব বৈচিত্র্য দিবস 22 মে। জাতিসংঘ শান্তিরক্ষা দিবস 29 মে। বিশ্ব তামাক মুক্ত দিবস 31 মে। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন 1973 সাল থেকে পালিত হয়। পালিত হয়। এরপর বিশ্ব শরণার্থী দিবস। বিশ্ব শরণার্থী দিবস 20 জুন। শরণার্থী কাদেরকে বলে এটা কি তোমরা জানো? যখন স্যার কোনো মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য অন্য দেশে চলে যেতে বাধ্য হয় এবং অন্য দেশে আশ্রয় গ্রহণ করে, তখন সেই ব্যক্তিকে বলা হয় শরণার্থী বলা হয়। তাহলে স্যার শেখ হাসিনা কি শরণার্থী এখন স্যার? না, শেখ হাসিনা তো শরণার্থী না। শেখ হাসিনা তো রাজনৈতিক আশ্রয় আছে। ও আচ্ছা, জি স্যার। একে বলা হয় পলিটিক্যাল অ্যাসাইলাম বলা হয়। হ্যাঁ। জি স্যার। এরপর হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই। বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস 28 জুলাই। বিশ্ব বাঘ দিবস বলতে পারবে এটা কবে?
29 জুলাই। বিশ্ব বাঘ দিবস হচ্ছে 29 জুলাই। এরপর হিরোশিমা দিবস। হিরোশিমা দিবস 6 আগস্ট। হিরোশিমা দিবস 6 আগস্ট। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে নাকি আসাদুজ্জামান খান কামালকে নাকি ফেরত দিবে ভারত। স্যার এটা তো আমিও দেখলাম কালকে পত্রিকায় স্যার। কেমন হবে ফেরত দিলে? জমে যাবো স্যার। জমে পুরো ক্ষীর হয়ে যাবে গা। 9 আগস্ট সিডো দিবস। সিডো হচ্ছে ওই যে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নির্মূলকরণ সংক্রান্ত সনদ যেটা। এই সিডো দিবস পালিত হয় 3 সেপ্টেম্বর, কারণ 3 সেপ্টেম্বর 1981 সালে সিডো সনদটি কার্যকর হয়েছে, যেখানে টোটাল তোমার ধারা বা আর্টিকেল রয়েছে। কতটি আর্টিকেল রয়েছে? তোমার 30টি। এবং এই সিডো সনদে বাংলাদেশ স্বাক্ষর ও অনুমোদন করে 6 নভেম্বর 1984 সালে। বাংলাদেশ 2 নম্বর আর্টিকেল এবং 16-1 গ নম্বর আর্টিকেল অনুমোদন করে নাই সিডো সনদ। আচ্ছা, এটা হচ্ছে 3 সেপ্টেম্বর, তাই তো? এরপর বিশ্ব সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর। এরপর বিশ্ব গণতন্ত্র দিবস 15 সেপ্টেম্বর। বিশ্ব ওজোন দিবস, মানে ওজোন স্তর দিবস, মানে ওজোন স্তর রক্ষা দিবস আর কি, 16 সেপ্টেম্বর। এরপর মিনা দিবস। মিনা দিবস বলতে মিনা কার্টুন, ছেলে এবং মেয়ে সন্তানের মধ্যে ছেলে এবং মেয়ে সন্তানের মধ্যে যে একটা সময় যে বৈষম্য করা হতো, খাবার দাবার শিক্ষা চিকিৎসা সকল দিক থেকে যে বৈষম্য করা হতো, সেই বৈষম্য নির্মূলকরণে কিন্তু মিনা কার্টুনের ভূমিকা অত্যন্ত বেশি। যে কারণে প্রতি বছর 24 সেপ্টেম্বরকে কি করা হয়? 24 সেপ্টেম্বরকে বিশ্ব মিনা দিবস হিসেবে পালন করা হয়। তারপর বিশ্ব প্রবীণ দিবস। প্রবীণদের ভালোবাসা, প্রবীণদের অধিকার, প্রবীণদের সম্মান, এগুলো রক্ষা করার জন্যই প্রবীণ দিবস পালন করা হয় 1 অক্টোবর। এরপর বিশ্ব অহিংস দিবস। অহিংস আন্দোলনের প্রবক্তা হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর জন্মদিন হচ্ছে 2 অক্টোবর। 2 অক্টোবর। সো 2 অক্টোবর হচ্ছে বিশ্ব অহিংস দিবস। পর বিশ্ব প্রাণী দিবস। আমরা কিন্তু এর আগে পড়েছিলাম বন্য প্রাণী, আর এখন আমরা পড়ছি বিশ্ব প্রাণী। যেমন গরু কিন্তু বন্য প্রাণী না, গরু কিন্তু প্রাণী, বাট বাঘ কিন্তু বন্য প্রাণী। বিশ্ব প্রাণী দিবস হচ্ছে 4 অক্টোবর। 4 অক্টোবর। আর এক প্রাণী আছে, বিশ্ব শিক্ষক দিবস। এটা একটা ভালো প্রাণী, হ্যাঁ, শিক্ষক দিবস। এটা হচ্ছে 5 অক্টোবর। 5 অক্টোবর। তোমার মনে লেখা শেষ? আমাদের আরো আছে, এখানে যা লিখতেছি সবই কিন্তু গুরুত্বপূর্ণ দিবস। এই দিবসগুলো তুমি যদি কমপ্লিট করতে পারো, তাহলে এখান থেকে তুমি হয়তো একটা প্রশ্ন কমন পেয়ে যেতেও পারো। এরপর এটা ছিল 5 অক্টোবর না? এরপর আন্তর্জাতিক আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। প্রশমন মানে কমানো, হ্যাঁ, প্রশমন দিবস 13 অক্টোবর। এরপর বিশ্ব খাদ্য দিবস 16 অক্টোবর। জাতিসংঘ বিশ্ব খাদ্য দিবসের আগে আমরা আরেকটা দিবস লিখবো, বিশ্ব সাদা ছড়ি দিবস। সাদা ছড়ি বলতে অন্ধরা যখন রাস্তায় বের হয় তখন দেখবে তারা একটা সাদা লাঠি নিয়ে বের হয়, চিকন ফোল্ডিং ভাঁজ করে রাখা যায়। যে কারণে বিশ্ব সাদা ছড়ি দিবস পালন করা হয় 15 অক্টোবর। বিশ্ব খাদ্য দিবস 16 অক্টোবর।
এরপর হচ্ছে জাতিসংঘ দিবস 24 জাতিসংঘ দিবস 24 অক্টোবর। এরপরে আমরা কি লিখবো? অক্টোবর শেষ, নভেম্বরে যাব। বিশ্ব ডায়াবেটিস দিবস 14 নভেম্বর। এরপরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস 25 নভেম্বর। বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর। আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। এই দিবসগুলো তোমরা যদি পড়তে পারো তাহলে দিবস থেকে যদি প্রশ্ন আসে তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। লেখা হইলে বলবে লেখা শেষ। লেখা শেষ স্যার। ওকে, তাহলে আমরা আজকে আর নতুন ক্লাসে ঢুকবো না, কারণ নতুন ক্লাস হইলে তখন আমার ভাঙতে হবে। ক্লিয়ার? যে কারণে আজকে আমরা এই পর্যন্ত রেখে দিব। আগামীকাল কিন্তু আমাদের ক্লাস আছে, মাথায় রাখবে। আমি বলেছি যেহেতু মাঝখানে আমি কয়েকদিন ক্লাস নিতে পারি নাই, পেরেছি কি কথা বলো? না স্যার। আমার বিজনেসের কাজ এবং আমার মায়ের একটা ইস্যু ছিল, মৃত্যুবার্ষিকী, সেখানে মাদ্রাসাদেরকে খাওয়ালাম। সবকিছু মিলে কিন্তু আমি ক্লাস নিতে পারি নাই। যেহেতু আমি পারি নাই সেহেতু আমার কাজটা কি বলতো, আমার কাজটা হচ্ছে যে যেহেতু গ্যাপ পড়েছিল সেহেতু আমার এটা ফিল আপ করে দেওয়া। আমার কথা কি বুঝতে পারছো? তো আমরা জি স্যার। বৃহস্পতিবার ক্লাস নিয়েছি, শুক্রবার ক্লাস নিয়েছি, শনিবার নিলাম, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 7 দিন একটানা ক্লাস হবে। বৃহস্পতিবার নিতে পারবো না, কারণ বৃহস্পতিবার আমার ভাগ্নে যেটা অস্ট্রেলিয়াতে আইছিল ওটা আবার ফ্লাইট বৃহস্পতিবার। তাহলে এই বুধবার পর্যন্ত একটানা আমরা 7 দিন ক্লাস নিচ্ছি। এটা ক্লিয়ার? সপ্তাহে ক্লাস হওয়ার কথা হচ্ছে 4টা। তো আমাদের কিন্তু ফ্লাপ হয়ে যাবে, হবে কিনা বলো? জি স্যার, হবে স্যার। ওকে, জি স্যার। আমাকে কিন্তু এতটুকু সহযোগিতা তোমাদের করতে হবে যে ইনকেস যদি আমি আমার কোনো কাজে ক্লাস না নিতে পারি তাহলে সেটা আমি পুষিয়ে দিব। অফকোর্স একটানা ক্লাস নিয়ে তোমাদের তো প্রবলেম হওয়ার কথা না, প্রবলেম হওয়ার কথা। না স্যার, ইনশাল্লাহ হবে না না স্যার। স্যার। ক্লাস আমি মিস দিচ্ছি বাট সেটা আমি রিকভার করতেছি না, তখন কিন্তু এটা প্রবলেম। তার মানে তখন আমাদের কোর্সটা কি হবে না, শেষ হবে না পরীক্ষার আগে। বাট আমি ওই কাজটা করবো যে আমার বিজনেসের কাজে বা অন্য কোনো পারপাসে যদি ক্লাস মিস যায় তোমরা কখনো মন খারাপ করবে না, তোমরা ধরে নিবে যে আমি এটা অবশ্যই তোমাদেরকে কি করে দিব, কভার করে দিব। তো সকলে ভালো থাকো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ স্যার।